আচ্ছা দেখো, আমাদের আজকের আলোচনা শুরু হবে এখান থেকে। সংঘর্ষ এবং ভরবেগের নিত্যতা, কলিশন অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে ভরবেগ, কলিশন মানে সংঘর্ষ। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরা যাক কোন একটা বস্তু, দুইটা ভর, এরকম দুইটা গোলক চিন্তা করলাম। এটার ভর m1, এটার ভর m2, এবং গোলক দুইটার গতিবেগ u1 এবং u2। এরা এমন ভাবে গতিশীল যে এইরকম গতিশীল, ধরা যাক ব্যাপারটা এরকম, m1 m2 দুইটাই গতিশীল, কিন্তু যদি u1 u2 এর চেয়ে কিছুটা বেশি হয়, u1 বেগটা যদি u2 এর চেয়ে বেশি হয়, তাহলে m1 ভরটা m2 ভরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। অর্থাৎ যেহেতু আমরা বলছি সংঘর্ষ এবং ভরবেগের নিত্যতা, কাজে সংঘর্ষ ঘটুক এমন একটা পরিস্থিতি আমরা চিন্তা করব। তো m1 ভরের বস্তু m2 ভরের বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। ধরা যাক এই সংঘর্ষটা এরকম কোন একটা জায়গায় তাদের এরকম এরকম সংঘর্ষ হলো। আমি আসলে সংঘর্ষের ছবি বোঝানোর চেষ্টা করলাম। এখানে সংঘর্ষ হলো, এই সংঘর্ষের পর m1 ভরটা নিশ্চয়ই আগের বেগে গতিশীল থাকবে না, m2 ভরটাও নিশ্চয়ই আগের বেগে গতিশীল থাকবে না, কিন্তু তাদের গতিবেগ থাকবে। তাহলে m1 ভর সংঘর্ষের পর ধরা যাক v1 বেগে গতিশীল, আর m2 ভর সংঘর্ষের পর v2 বেগে গতিশীল। এখন আমরা চিন্তা করি যে এই যে সংঘর্ষ হলো, এই সংঘর্ষের পরে তাদের যে ভরবেগের পরিবর্তন হলো, এই পরিবর্তনটাকে আমরা একটু ব্যাখ্যা করব। আমরা নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র পড়ছি সেটা থেকে। তো এখানে আমরা বিবেচনা করব যে এই যে সংঘর্ষটা ঘটলো, এই সংঘর্ষের সময় তারা পরস্পরের উপর বল প্রয়োগ করে। অর্থাৎ এই সংঘর্ষের সময় যে বল প্রয়োগ করে, সেই বলটাকে আমরা এরকম যদি ধরি, m1 ভর m2 ভরের উপর f1 বল প্রয়োগ করে, ফলে m2 ভরের বেগ u2 হতে v2 হয়। তাহলে আমরা বলতেছি, সুতরাং f1 বলের জন্য m1 ভরের ভরবেগের পরিবর্তন সমান f1 বলের জন্য m1 ভরের ভরবেগের পরিবর্তন হচ্ছে m2 v2 মাইনাস m1, সরি নট m1, m2 u2। কারণ f1 বল প্রযুক্ত হয়েছে m2 ভরের উপর, তাহলে f1 বলের জন্য m2 ভরের ভরবেগের পরিবর্তন m2 v2 মাইনাস m2 u2। এটা হচ্ছে শেষ ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে আমরা যদি মনে করি সংঘর্ষ কাল, অর্থাৎ যদি এই সংঘর্ষটা সংঘটিত হওয়ার জন্য একটা সময় আমরা বিবেচনা করি t হলে, ভরবেগের পরিবর্তনের হার সমান
m2 v2 minus m2 u2 divided by t। এখন প্রযুক্ত বল ছিল F1, আর এই প্রযুক্ত বলের কারণে ভরবেগের পরিবর্তন হলো এতটুকু। কাজেই নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, সুতরাং দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি F1 equals to m2 v2 minus m2 u2 divided by t। কারণ F1 বল এই ভরবেগের পরিবর্তন ঘটায় এবং সংঘর্ষকাল t। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের সমান। প্রথম ছিল বলের সমানুপাতিক, পরে একক বলকে সংজ্ঞায়িত করে আমরা দ্বিতীয় সূত্র অনুসারে F equals to ma, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটাকে মানে এটা আমরা 1 নং সমীকরণ মনে করলাম। এখন আমরা আবার চিন্তা করি, ঠিক F1 বলের জন্য m2 বলের ভরবেগের m2 ভরের ভরবেগের পরিবর্তনের হার যদি এত হয়, তাহলে আমরা F1 বলকে যদি ক্রিয়া মনে করি, আমরা এখানে এই ছবিতে এই F1 বল যেটা m1 ভর m2 ভরের উপর প্রয়োগ করে, এটা যদি ক্রিয়া হয় তাহলে F2 বল হবে হচ্ছে প্রতিক্রিয়া, অর্থাৎ m2 ভরের বল m1 এর উপর। তাহলে m2 ভরের বল যদি m1 এর উপর হয়, সেই বলটা একই রকম ভাবে আমরা F2 equals to লিখতে পারবো m1 v1 minus m1 q1 divided by t। এই t এবং এই t উভয় ক্ষেত্রে সেম, কারণ সংঘর্ষ যতক্ষণ থাকবে, অর্থাৎ দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে থাকার সময়কালটাই সংঘর্ষকাল, আর এই সংঘর্ষকালটা ভিন্ন হওয়া সম্ভব না। একটা যতক্ষণ আরেকটার সাথে যুক্ত থাকবে, ওইটাও ততক্ষণই আরেকটার সাথে যুক্ত থাকবে। কাজেই এই সংঘর্ষকাল টি উভয় ক্ষেত্রে সেম। এখন আমরা বলতেছি ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হলো, আমরা এখানেই লিখি, আমরা এই জায়গাতে একটু ছোট করে লিখব। ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যে ক্রিয়া সমান প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া F1 হলে প্রতিক্রিয়া F2, এবং যেহেতু পরস্পর বিপরীত, কাজে আমরা F1 equals to minus F2 লিখব। তাহলে এই F1 equals to minus F2 লিখলে আমরা এখন একটু পরের বোর্ডে যাই, যে আমাদের F1 ছিল m2 v2 minus m2 q2 divided by t, আর F2 হলো m1 v1 minus m1 u1 divided by t। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যদি ক্রিয়া সমান প্রতিক্রিয়া হয়, F1 equals to minus F2 হলে, এই মাইনাস চিহ্নের কারণ তো জানোই, যে মাইনাস চিহ্নের কারণ হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী। কাজেই আমরা এখানে মাইনাস দিয়ে লিখব m2 v2 minus m2 u2 divided by t equals to m1 v1 minus m1 u1 divided by t। তাহলে এখান থেকে t ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে পেলাম m2 v2 minus m2 u2 equals to m1 v1 minus m1 q1। আচ্ছা, এখন আমরা এই m2 u2 কে যদি ওই পাশে নেই, সরি, এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন হলে এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে m2 v2 m1 v1 বাম পাশে চলে আসলে
আমরা পাই m2 v2 প্লাস m1 v1 ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তাহলে m1 u1 হচ্ছে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগের ভরবেগ, আর এটা ইকুয়ালস টু v1 v2 হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে যখন একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষ হয় তখন সংঘর্ষের আগে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান থাকে। তো এই সূত্রটা যদিও আমরা দুইটা বস্তুর সংঘর্ষ দিয়ে প্রমাণ করলাম, কিন্তু সত্যিকার অর্থে এই সূত্রটা যে কোনো সংখ্যক বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে বাইরের থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে কোনো বলের প্রভাব না থাকলে একটি সিস্টেমের সকল বস্তু কণার মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। এইটাকে আমরা ভরবেগের নিত্যতার সূত্র বলি ইন জেনারেল। যে আমরা দুইটা বস্তুর সংঘর্ষের জন্য আমরা এটাকে প্রমাণ করলাম, কিন্তু এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারবো দুইটা বস্তু না, কেবল যে কোনো সংখ্যক বস্তুর ক্ষেত্রে ভরবেগের নিত্যতা আমরা ব্যবহার করতে পারবো। তো এই যে আমরা এই ভরবেগের নিত্যতা সূত্র শিখলাম যে দুইটা বস্তুর ক্ষেত্রে, তো এটার আমরা একটা উদাহরণ, একটা গাণিতিক সমস্যার সমাধান করি। একটা উদাহরণ আমরা একটু দেখাই। যে ধরা যাক একটা ট্রাক যেটার ভর হচ্ছে 1500 কেজি। এটা ছোটখাটো একটা ট্রাক, 1.5 টনের একটা ট্রাক। আচ্ছা, এবং এই ট্রাকটা 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আচ্ছা, সামনে একটি মাল বোঝাই ভ্যান, যার ভর হচ্ছে 750 কেজি, 750 কেজি, এবং সেটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন কি হবে, এটার বেগ যদি 50 কিলোমিটার পার আওয়ার হয় আর মাল বোঝাই ভ্যানের ভর যদি 750 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ধরা যাক এদের মধ্যে সংঘর্ষ হলো এবং উভয়ে একত্রিত হয়ে চলতে শুরু করলো। মানে ট্রাক এবং মালবোঝাই ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়ে একত্রিত হয়ে চলতে শুরু করলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একত্রিত অবস্থায় তাদের বেগ কত?
বেগ কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা ভরবেগের নিত্যতার সূত্র ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখব, এখানে m1 হচ্ছে 1500 কেজি, আচ্ছা u1 হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা m2 হচ্ছে 750 কেজি, আর u2 হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের বের করতে হবে সংঘর্ষের পর v ইকুয়ালস টু কত। এখন আমরা ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে আমরা যেটা জানি সেটা হলো আমাদের m1 থাকবে, m2 থাকবে, u1 থাকবে, u2 থাকবে, v1 থাকবে, v2 থাকবে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি v1 ইকুয়ালস টু v2, অর্থাৎ উভয়ে একই বেগে চলতে থাকে v। তাহলে আমরা ভরবেগের নিত্যতার সূত্রটা এখন এখানে লিখব, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v প্লাস m2 v। তার মানে এখানে v কমন নিয়ে আমরা এখানে m1 প্লাস m2 লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো, একটু সরাবো এখান থেকে। আচ্ছা, আমরা তাহলে এরপরে আমরা লিখতে পারবো m1 u1 প্লাস m2 u2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এখানে মানগুলা বসিয়ে দিব। m1 হচ্ছে 1500 কেজি, 1500 ইন্টু 50 কিলোমিটার পার আওয়ার ইন্টু 50 প্লাস m2 হচ্ছে 750 ইন্টু u2 হচ্ছে 10 divided by m1 plus m2, that is 1500 plus 750, that is 2250। এখন এটা ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে কেজি আর কিলোমিটার পার আওয়ার, কেজি কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই কেজি। তাহলে এখানে যে স্পিডটা আসবে সেই স্পিডটা আসবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়, আমরা এখানে দেখি। আচ্ছা, এই ক্যালকুলেশন তোমরা আসলে করতে পারবা। তারপরে আমি ক্যালকুলেশনটা 750 দুটো শূন্য 5 15 75, এখানে হবে 75 000 আর এটা হচ্ছে 7500 তাহলে 00527 না 528, এটা 7 হবে না, এটা হবে 82500 82500 আর এখানে হচ্ছে 2250, এখানে 00 কাটা, এত কিলোমিটার পার আওয়ার। এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু এই সম্মিলিত অর্থাৎ ট্রাক এবং মাল বোঝাই ভ্যান কত বেগে চলতে থাকবে এটা আমরা বের করতে পারবো।
আচ্ছা, এখন এই যে গাণিতিক সমস্যাটা আমরা বের করলাম, আমরা লক্ষ্য করি এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ভরবেগের নিত্যতার সূত্রটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এই ভরবেগের নিত্যতার সূত্র থেকে আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে সংঘর্ষের আগে আমরা m1 m2 u1 u2 জানতে পারি, আর সংঘর্ষের পরে m1 v1 m2 v2 হচ্ছে তাদের যথাক্রমে সংঘর্ষের পরের ভরবেগ। তাহলে যদি আমাদের u1 এবং u2 জানা থাকে, জানা হলে আমরা কিন্তু v1 এবং v2 শুধুমাত্র এই সম্পর্কটা থেকে বের করতে পারবো না। আর বের করতে পারবো না বলে এই আগের প্রবলেমটা ছিল এই রকম যে আমরা একটা স্পেশাল কেস বিবেচনা করছি যে সংঘর্ষ হওয়ার পর মাল বোঝাই ভ্যানের সাথে ট্রাকটা একসাথে চলতে থাকবে। তো একসাথে চলার কারণে আমাদের v1 v2 দুইটা চলক ছিল, দুইটা আননোন ছিল, দুইটা আননোন একটা আননোনে পরিণত হয় বলে আমরা কিন্তু এইভাবে করে এই সম্পর্কটা বের করতে পারি। কিন্তু যদি ব্যাপারটা এরকম না হতো, যে যদি ভরবেগের নিত্যতার সূত্র দিয়ে যদি এরকম কোনো একটা সম্পর্ক বের করতে বলা হয়, যেমন তোমরা সবাই ক্যারাম বোর্ড খেলছো, তো ক্যারাম বোর্ডে কি হয়, আমরা একটা স্ট্রাইকার দিয়ে একটা গুটিকে হিট করি, স্ট্রাইকার দিয়ে একটা গুটিকে হিট করি, হিট করার পর দেখা যায় গুটিটাও মুভ করতে থাকে, স্ট্রাইকারটাও মুভ করে, দুইটাই মুভ করে। তো এই ধরনের সংঘর্ষ যখন হয় তখন আমরা প্রথম দিকে দুইটার বেগ যদি জানতে পারি তাহলে সংঘর্ষের পরে তাদের বেগ কত হবে সেটা আমরা কিভাবে বের করব, এই জিনিসটা আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের এই যে ভরবেগের নিত্যতা, আর যখন এরকম হার্ড দুটি বস্তু, অর্থাৎ এরকম ক্যারাম বোর্ডের স্ট্রাইকার এবং ক্যারাম বোর্ডের গুটি কিংবা দুইটা পাথর, এদের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন সংঘর্ষে কিছু শক্তির অপচয় হয়। তো যদি আমরা সংঘর্ষে শক্তির অপচয় নগণ্য বিবেচনায় আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হলো সংঘর্ষের আগে গতিশক্তি যা হবে সংঘর্ষের পরের গতিশক্তিও তাই হবে। যেমন এখানে বলতেছি সংঘর্ষের আগের ভরবেগ সমান সংঘর্ষের পরের ভরবেগ, তাহলে সংঘর্ষের শক্তির অপচয় নগণ্য বিবেচনা করলে আমরা সংঘর্ষের আগে যে ভরবেগ, যে গতিশক্তি, দ্যাট ইজ হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটাও আমরা লিখতে পারি, এটাকে বলা হয় গতিশক্তির নিত্যতা। গতিশক্তির নিত্যতা বা গতিশক্তির সংরক্ষণ, গতিশক্তির নিত্যতা না বলে গতিশক্তির সংরক্ষণ বলি। অর্থাৎ সংঘর্ষের আগে পরে মোট গতিশক্তি সমান। তাহলে এই দুইটা রিলেশনকে যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে সংঘর্ষের আগে যদি দুইটা বস্তুর গতিবেগ জানা থাকে তাহলে সংঘর্ষের পর কার গতিবেগ কত হবে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা এই গাণিতিক সম্পর্কটা একটু কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ যেটা লিখতে পারবো, যখন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় তখন m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক। আর 2 নম্বর সম্পর্ক হচ্ছে তাদের, এটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণ, ভরবেগ সংরক্ষণ। এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ। আর গতিশক্তি সংরক্ষণ হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়ালস টু হাফ m1
v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণ, গতিশক্তির সংরক্ষণ। এখন আমরা যেটা লিখতে পারি সেটা হলো এক হতে যেটা পাই সেটা হলো m1 যদি কমন নেই, m1 কমন নিয়ে আমরা লিখতে পারি u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2 কমন নিয়ে v2 মাইনাস u2 এটা লিখতে পারি। এটাকে আমরা 3 নাম্বার সম্পর্ক বললাম। আর 2 হতে যেটা পাই, 2 হতে হাফ হাফ দুই পাশ থেকে কেটে দেওয়া যায়। 2 হতেও আমরা যদি m1 কমন নেই তাহলে আমরা পাই u1 স্কয়ার, এটা হচ্ছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু m2 কমন নিলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, এই u2 স্কয়ার ডান পাশে যাবে, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এটাকে দিলাম 4 নম্বর সম্পর্ক। এখন দেখো যদি আমরা 3 কে 4 দিয়ে ভাগ করি, 3 ভাগ 4 বা 4 ভাগ 3, আমরা 4 কে 3 দিয়ে ভাগ করি, 4 ভাগ 3 হতে পাবো। এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস b দিয়ে ভাগ করলে শুধু a প্লাস b থাকবে। তার মানে আমরা পাই u1 প্লাস v1 ইকুয়ালস টু, এখানে যদি আমরা আবার লিখি যে এটাকে v2 u2, তাহলে আমরা এটা এখানে পাবো u1 m1 m1 কাটা যাবে, m2 m2 কাটা যাবে, এখান থেকে আমরা পাবো v2 প্লাস u2। তাহলে এখান থেকে কিন্তু আমরা v1 এবং v2 এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, v1 v2 এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ আমরা পাচ্ছি v1 ইকুয়ালস টু v2 প্লাস u2 মাইনাস u1, v2 প্লাস u2 মাইনাস u1। এখন এই 1 নং সম্পর্কে বা এই 1 নং সম্পর্কে বা এই 1 হতে যে 3 নং সম্পর্ক পাই এখানে যে কোনো জায়গায়, কারণ আমাদের এখানে একটা সম্পর্কের মধ্যে জানা অজানা রাশি হচ্ছে v1 v2। তো v1 v2 এর মধ্যে সম্পর্কটাকে যদি আমরা এখানে বসায় ফেলি তাহলে আমরা v1 এর মান বের করতে পারবো। তো v1 এর মান আমরা এখন এখানে বসাই, আমরা এখান থেকে কাজ করি। আমরা এখানে যদি আমরা v1 এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি m1 ইন্টু u1 মাইনাস v1 হচ্ছে u1 মাইনাস, এখানে v1 এর মান বসাবো, v1 এর মান বসালে হলো v2 প্লাস u2, তাহলে মাইনাস v2 মাইনাস u2 প্লাস u1 প্লাস u1। এটা হচ্ছে আমরা u1 থেকে v1 এর মান বসালাম ইকুয়ালস টু, এখানে v1 এর মান বসালাম, তাহলে এখান থেকে v1 ইকুয়ালস টু এত বসালাম, তাহলে এখান থেকে m2 ইন্টু, এখান থেকে v1 চলে গেল, তাহলে এখানে m2 ইন্টু v2 মাইনাস u2। আচ্ছা, তাহলে আমরা এখন গুণ করে ফেলি, দেখি কি হয়। m1 u1 মাইনাস m1 v2 মাইনাস m1 u2 প্লাস m1 u1 equals to m2 v2 minus m2 u2। আচ্ছা, তাহলে m1 u1 m1 u1, তাহলে 2 m1 u1, আর এই যে m1 v2 m2 v2, তাহলে আমরা ডান পাশে আমরা m2 v2 তার সাথে m1 v2, তো এটাকে ডান পাশে নিব, ডান পাশেরটাকে আমরা বাম পাশে লিখতেছি।
তাহলে ব্যাপারটা এরকম হলো। আর বাম পাশের সবগুলো, তাহলে বাম পাশে হচ্ছে m1 u1 m1 u1 দুইবার, তার মানে 2m1 u1 প্লাস m2 u2 প্লাস m2 u2। আচ্ছা, m1 u1, আচ্ছা এটাকে ওই পাশে নিলাম। আর 2m1 u1 হলো প্লাস m2 u2। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখান থেকে আমরা v2 কমন নিলে আমরা পাচ্ছি m1 প্লাস m2 ইকুয়ালস টু 2m1 u1, 2m1 u1 প্লাস m2 u2। তাহলে এখান থেকে আমরা v2 ইকুয়ালস টু পাচ্ছি 2m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এই হচ্ছে আমাদের v2। এখন এই যে v2 এর মানটা আমরা বের করলাম, যদি v1 এর মান বের করতে চাই তাহলে v1 এর মানকেও আমরা বের করতে পারবো, কারণ এই যে এই সমীকরণের মধ্যে আমরা যদি এখানে v2 বসাই তাহলে v1 এর মান আবার একই রকম ভাবে বের হয়ে যাবে। আমরা একটু দেখি, তোমাদের বইতে এই জিনিসটা সলভ করা আছে কিন্তু ডিরাইভ করা নাই। আমি ডিরাইভেশনটা দেখাইলাম তোমাদেরকে। আচ্ছা, এখানে আমার দেখে মনে হইতেছে বইয়ের সাথে আমার কোথাও মনে হয় একটা ভুল হয়েছে, একটু দেখি। u1 minus v1 v2 minus v2, v1 equals to v1 plus u2 minus u1, v1 equals to v2 plus u2 minus u1। তাহলে আমরা এখানে সম্পর্কটা বসাইছি m1 into u1 minus v1 equals to m2 into v2 minus u2। তাহলে m1 u1 minus v1, u1 minus v1 এর মান বসাইছি, v1 এর মান হচ্ছে v2 minus u2 plus u1। ঠিকই আছে, এখানে m1 u1 m1 m1 u1 minus m2 v2 minus m1 u2 এগুলো সবগুলাই m1 প্লাস m1 u1 m2 v2 minus m2 u2। আচ্ছা, এখানে টোটাল, এখানে কি কোনো একটা কিছু বাদ গেল নাকি? m1 u1 m2 v2। আচ্ছা, এখানে একটা u1 তো দুইটা হয়ে গেল, তাহলে 2m1 u1 হয়, 2m1 u1 হয়। রিলেশনটা এরকম আসলো কেন? 2m1 u1 m1 u1 m1 u1 2m1 u1 হয়। দেখি তোমাদের বইতে কি আছে। v1 এইখানে হচ্ছে u2, হ্যাঁ 2 v1 এর জন্য। আচ্ছা, আমরা কি পাইছি? আমরা v2 এর জন্য 2m1 u1 প্লাস m2 u2, এইখানে কোনো একটা ভুল হয়েছে আমাদের, ভুলটা কি হলো বুঝলাম না। আচ্ছা, 2m1 u1 m2 u2 m1 v2 m1 u1 m1 u1 2m1 u1। এখানে আমি কোনো একটা কিছু মিস করছি, এই জিনিসটা আরেকবার লিখি।
এই জিনিসটা আরেকবার লিখি, পক্ষান্তর করতে গিয়ে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, আমরা বাম পাশে এটাকে 2m1u1 2m1u1 লিখলাম, তারপর হচ্ছে মাইনাস m1u2 মাইনাস m1v2, হচ্ছে m1v2 মাইনাস m1u2 equals to m2v2 minus m2u2 আচ্ছা, এখন আমরা v2 কে আলাদা করব, লিখলাম 2m1u1, v2 টাকে ওই পাশে নিয়ে যাব, আর m2u2 কে এই পাশে আনবো। m2u2 যদি এই পাশে আসে, এই তো আমার ওই তখন ক্যালকুলেশন ভুল হয়েছে, প্লাস m2u2 মাইনাস m1u2 ইকুয়ালস টু m1v2 কে ওই পাশে আনবো, তাহলে v2 ইন্টু m1 প্লাস m2, m1 প্লাস m2। হ্যাঁ, তাহলে এখান থেকে v2 ইন্টু m1 প্লাস m2 ইকুয়ালস টু 2m1u1 প্লাস, দেখো u2 ইন্টু হবে m2 মাইনাস m1, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই, আচ্ছা এটা, তাহলে এখান থেকে আমরা v2 ইকুয়ালস টু পাবো, v2 ইকুয়ালস টু পাবো 2m1u1 প্লাস u2 ইন্টু m2 মাইনাস m1, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে আমাদের মনে হয় এখন সম্পর্কটা ঠিক হয়েছে, এই যে বইয়ের সম্পর্ক, এই যে m2u2, এই যে v2 এর জন্য m2 মাইনাস m1 ইন্টু u2 2m1u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। v2 এর জন্য 2m1u1। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা একটু কষ্ট করে মনে রাখতে পারি, এই জিনিসটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারি যে v2 এর জন্য কি হচ্ছে, তাহলে v1 এর জন্য কি হবে আমরা এটা দেখে দেখেই লিখতে পারবো। v1 এর জন্য কি হবে, আমরা যদি এটা আবার এখানে v2 এর মান যদি আমরা এখানে বসাই ক্যালকুলেশন করি, তাহলে v1 এর এক্সপ্রেশনটা কি হবে সেটা আমি একটু একবারে লিখতেছি। v1 ইকুয়ালস টু হবে, এখানে যেরকম 2 এর জায়গায় 1 লিখলাম, এখানে প্রত্যেক জায়গায় 1 এর জায়গায় 2 লিখতে হবে, তার মানে এখানে লিখতে হবে 2m2u2 m2u2 প্লাস u2 এর জায়গায় হবে u1, m2 এর জায়গায় হবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ m1 কে m2 আর m2 কে m1 লিখলে আলটিমেটলি এটা m1 প্লাস m2 হয়ে গেল। তাহলে v1 এর জায়গায় 2m2u2 প্লাস u1 ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর v2 এর জায়গায়, তো এখানে আমরা খেয়াল করি v1 এর জন্য m2u2 আর ইন্টু u1, v1 এর জন্য m2 ইন্টু u1 আর m1 মাইনাস m2। আচ্ছা, এখানে আমরা দেখি এখানে 2 হলে এখানে 2, এখানে 1, তার মানে 2 2 1 1 2। আমরা যদি এরকম মনে রাখি 2 2 1 1 2 2, হ্যাঁ, ঠিক একই ভাবে এটা হলো 1 এর জন্য 1 2 2 1 1 2 2। আচ্ছা, তারপর না, সরি আমি ভুল বললাম, 2 2 এটা না, ওটা দরকার নাই, এটা দরকার নাই। যেমন এই যে 2 2 1 1 2 2 আর নিচে 1 2, নিচে 1 2। ঠিক এখানে কি হয়, এইখানে হয় হচ্ছে এখানে হয় হচ্ছে, আচ্ছা আমরা এই 2টাকে যদি বাদ দেই, আমরা যদি এই 2টাকে না লিখি, এই 2টা আমরা সব ক্ষেত্রে কমন, তাহলে এই 2টা যদি না লিখি, তাহলে 2 1 1 2 2, এই যে 2 হলে 1 1 2 2 আর 1 হলে 2 2 1
1 1 হলে 2 2 1 1, তার মানে এই যে এটাকে ফলো করে আমরা লিখি, যদি v1 হয় তাহলে 2 সব ক্ষেত্রেই হবে 2 2, তার মানে m2 u2 m2 q2 m2 u2 প্লাস 1 1 1 1 মানে হচ্ছে 1 1 মানে হচ্ছে u1 ইন্টু m1 মাইনাস m2, এই আর m1 প্লাস m2। এইভাবে সম্পর্কটাকে মনে রাখা যায়। তো এটা মনে রাখা একটু একটু কঠিন, কিন্তু এই ডিরাইভেশনটা কিন্তু খুব কঠিন না। তোমরা যদি এই ডিরাইভেশনটা একটু চর্চা করো তাহলে তোমরাও এটা মনে রাখতে পারবা। যদি ধরো ভুলেও যাও তাহলে এই পদ্ধতিতে এই ডিরাইভেশনটাকে বের করে তোমরা এটাকে মনে রাখার চেষ্টা করতে পারো। তো আমরা এখন এই সূত্রের উপরে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা আবার একটু দেখি আমাদের মনে আছে কিনা। আমাদের রিলেশনটা ছিল v2 ইকুয়ালস টু 2 ইন্টু m1 q1 প্লাস 2 v2 ইকুয়ালস টু v2 না, আমরা v1 দিয়ে শুরু করি। v1 ইকুয়ালস টু, এই যে আমাদের রিলেশনটা ছিল v1 ইকুয়ালস টু 2 m2 u2 প্লাস u1 ইন্টু m2 মাইনাস m1, সরি m2 না, m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমরা দেখি নেই আবার, এই যে v1 ইকুয়ালস টু m2 u2 u1 ইন্টু m1 মাইনাস m2, u1 ইন্টু m1 মাইনাস m2। আচ্ছা, আর ঠিক একইভাবে v2 ইকুয়ালস টু, এখানে যা হবে ঠিক তার বিপরীত, 2টা অ্যাজ থাকবে, এখানে হবে m1 u1 প্লাস এখানে u1 না হয়ে হবে u2, আর এখানে হবে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এই সম্পর্কটা দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। ধরা যাক একটা বল, একটা বল, এটা একটা পাথরের বল যেটার ভর হচ্ছে 4 কেজি এবং এটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এটা আরেকটা পাথরের গোলক, সেটার সাথে এটার সংঘর্ষ হবে এবং এটার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এবং এটার ভর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটার ভর হচ্ছে ধরা যাক 1 কেজি। এখন এদের মধ্যে সংঘর্ষ হলে কার বেগ কত হবে? তাহলে এখানে আমরা এই সম্পর্কগুলা এই সমীকরণটা কাজে লাগাতে পারবো। এখানে আমাদের m1 ইকুয়ালস টু হচ্ছে 4 কেজি, আচ্ছা, m2 ইকুয়ালস টু হচ্ছে 1 কেজি, 1 কেজি। আচ্ছা, আমাদের u1 ইকুয়ালস টু হলো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি যে এই দুইটা বস্তুর মধ্যে যে সংঘর্ষ হবে এটার বেগ বেশি, এটার বেগ আমরা কম ধরলাম। আমরা কিন্তু এটাও করতে পারি যে এটার বেগ বিপরীত দিকে হলে কিন্তু এটার বেগ কম হলেও তাদের মধ্যে সংঘর্ষ হবে। আমি আসলে পেছন থেকে যে বস্তুটা আছে সে বস্তুটার বেগ বেশি ধরছি এই জন্য যাতে সংঘর্ষটা হয়। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা করি যে ধরা যাক এটার বেগ কম কিন্তু বিপরীত দিকে, আমরা এটাকে বিপরীত দিকে চিন্তা করি, 10 মিটার পার সেকেন্ড বিপরীত দিকে, এটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে আর এটা 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে আসতেছে। তাহলে u1 ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড যদি ডান দিকে হয় তাহলে u2 ইকুয়ালস টু হবে বাম দিকে, তার মানে মাইনাস 10 মিটার পার সেকেন্ড। u2 এর মানটাকে আমরা মাইনাস করে লিখতে হবে। এখন আমাদের বের করতে হবে যে সংঘর্ষের পরে v1 ইকুয়ালস টু কত, সংঘর্ষের পরে v2 ইকুয়ালস টু কত, এটা আমরা একটু বের করি। অর্থাৎ তোমাদের কমন সেন্স কি বলে, এরকম ভারী একটা বস্তু এরকম হালকা একটা বস্তুর সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সংঘর্ষের পরে
হালকা বস্তুটা নিশ্চয়ই প্রচন্ড বেগে বিপরীত দিকে যাবে, ভারী বস্তুটা বিপরীত দিকেও আসতে পারে, আবার ভারী বস্তুটা কিছুটা সামনের দিকেও যেতে পারে। যেমন তোমরা ক্যারাম স্ট্রাইকারের সাথে ক্যারাম গুটির সংঘর্ষের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে ধরা যাক একটা গুটি এদিকে আসতেছে আর স্ট্রাইকারটা এদিকে যাচ্ছে, এটাও হওয়া সম্ভব যে স্ট্রাইকারটা তার স্পিড কমে যাবে আর এই গুটিটা উল্টা দিকে যাবে, কিংবা স্ট্রাইকার এবং মানে তার স্পিড কমে গিয়ে উল্টা দিকে যাবে, আবার এমনও হতে পারে যে স্ট্রাইকারটা বিপরীত দিকে গতিশীল হবে। তো এইটা আমরা বের করতে পারবো সত্যিকার অর্থে এই যে যদি আমরা এইভাবে এই সমীকরণ দুটাকে ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা প্রথম ভি ওয়ান বের করি। ভি ওয়ান অর্থাৎ ভারী বস্তুটা সংঘর্ষের পর কত বেগে কোন দিকে যাবে। তাহলে ভি ওয়ান এর জন্য আমরা এই সম্পর্কটা কাজে লাগাবো, 2m2u2। 2m2u2 তার মানে m2 হচ্ছে 2 ইন্টু m2 হচ্ছে 1, আর u2 হচ্ছে কত, u2 হচ্ছে -10, তাহলে u2 কে আমরা -10 লিখবো, প্লাস u1। হোয়াট ইজ u1? u1 হচ্ছে 20 প্লাস 20 ইন্টু m1 মাইনাস m2। আমাদের m1 হচ্ছে 20, m2 হচ্ছে 10, তাহলে 20 মাইনাস 10। আচ্ছা, ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 প্লাস m2, সরি m1 এর মান বসাই দিই, 20 প্লাস 10, 20 প্লাস 10 এত মিটার পার সেকেন্ড। এখন এটা কত হয় দেখি, 2 ইন্টু 1 ইন্টু -10, দ্যাট ইজ -20, এখানে হবে -20, আর 20 মাইনাস 10 হচ্ছে 10, 20 মাইনাস 10 হচ্ছে 10, 10 ইন্টু 20 হচ্ছে 200 প্লাস 200 ডিভাইডেড বাই 20 প্লাস 10 হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 200 থেকে 20 বাদ দিলে 180 হয়, 180 ডিভাইডেড বাই 30 মিটার পার সেকেন্ড 3, দ্যাট ইজ এটা অ্যান্সার হলো 6 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝলাম যে সংঘর্ষের পর ভারী বস্তুটা এই দিকেই 6 মিটার পার সেকেন্ড বেগে চলবে। আচ্ছা, এখন ভি2, হালকা বস্তুর বেগ কত হবে সংঘর্ষের পর সেটা বের করি। ভি2 ইকুয়ালস টু কি হবে, ভি2 ইকুয়ালস টু এখানে মানগুলো বসাবো, 2 ইন্টু m1 হচ্ছে আমাদের, m1 হচ্ছে 10 মিটার পার 10 কেজি, m1 হচ্ছে 1 কেজি। ওহো, এখানে তো ভুল করে ফেলছি, m1 m2 তো আমরা ভুল বসালাম, সরি সরি সরি, এটা তো ভুল বসাইলাম। এখানে কি হবে, 4 কেজি, টোটালি ভুল হয়েছে। আমি ভরের জায়গায় বেগের জায়গায় ভর বসাই ফেলছি, এটা আমরা আবার করি। আমাদের v1 ইকুয়ালস টু m1 হচ্ছে 4 কেজি, 2m2u2, তাহলে 2 ইন্টু m2, হোয়াট ইজ m2? m2 হচ্ছে 1 কেজি, আর u2 হচ্ছে, হোয়াট ইজ u2? u2 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সরি কোথায়, u2 হচ্ছে -10 মিটার পার সেকেন্ড, -10 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে প্লাস u1 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 ইন্টু m1 মাইনাস m2, m1 কত, m1 হচ্ছে 4 কেজি আর m2 হচ্ছে 1 কেজি, তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 হচ্ছে 4 প্লাস 1 এত মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের। আচ্ছা, তারপর এখানে কি হবে, 2 ইন্টু -10, তাহলে -20 প্লাস 20 ইন্টু 3, 20 ইন্টু 3, তাহলে 60 ডিভাইডেড বাই 4 প্লাস 1 হচ্ছে 5, তাহলে 60 মাইনাস 20 হচ্ছে 40, 60 মাইনাস 20 হচ্ছে 40, 40 বাই এত মিটার পার সেকেন্ড, তাহলে 40 বাই 5 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আগের অঙ্কে কত সিরিয়াস ভুল ছিল। v2 ইকুয়ালস টু কি হবে, v2 ইকুয়ালস টু 2m1u1, 2 ইন্টু আমাদের m1 হচ্ছে 4 কেজি আর u1, where is u1? u1 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, প্লাস u2 হচ্ছে আমাদের -10, u2 হচ্ছে -10, u2 হচ্ছে -10 ইন্টু m2 মাইনাস m1, হোয়াট ইজ m2? m2 হচ্ছে 1 আর m1 হচ্ছে 4, তাহলে m2 মাইনাস m1 মানে হচ্ছে 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, 4 প্লাস 1 5। আচ্ছা, তাহলে এখানে কত হলো, এখানে হলো 5 এত মিটার পার সেকেন্ড, এখানে হলো 5
টু, আচ্ছা 8 ইন্টু 20, 8 ইন্টু 20 হচ্ছে 160, আর এখানে হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 10, মাইনাস 3 ইন্টু মাইনাস 10 মানে হচ্ছে প্লাস 30 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ, এটা হয়ে গেল 5, আর 160 প্লাস 30 190, 190 ডিভাইডেড বাই 5, 5 3 15 40 মিটার পার সেকেন্ড। তার মানে দ্বিতীয় বস্তুর বেগ হবে 38 মিটার পার সেকেন্ড, 38 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে দেখা গেল যে এটার বেগ কমে যাবে, এটার বেগ হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড সংঘর্ষের পরে, আর এটার বেগ হয়ে যাবে 38 মিটার পার সেকেন্ড সংঘর্ষের পরে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভরবেগের নিত্যতার সূত্র। তোমরা এই দুইটা সূত্রকে একটু খাতায় লিখে লিখে মনে রাখার চেষ্টা করবো। আমি নিজেও এই সূত্রগুলাকে মনে রাখতে পারি না, ভুলে যাই। আর দেখো, যখন আমি সূত্রটাকে ডিরাইভ করতেছিলাম, আমি যখন প্রমাণটা হলো তখন আমি কিন্তু একটু কনফিউজড হয়ে গেছিলাম। এই জন্য আমি আবার সূত্রটা দেখলাম এবং বুঝতে পারলাম যে আমার ক্যালকুলেশনে কোথাও ভুল ছিল। তো এখানে একটা জিনিস দেখো যে যেহেতু আমাদের এখানে বেগ বের হবে, আর এই m1 প্লাস m2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে উপরে ভরবেগ থাকবে, নিচে ভর থাকবে, মানে ভরবেগকে ভর দিয়ে ভাগ করলে বেগ হবে। হ্যাঁ, তো যদি তোমরা একটু খেয়াল করে এই সূত্রটাকে মনে রাখার চেষ্টা করো, আমার মনে হয় না এটা ইম্পসিবল কিছু। তো এই সূত্রটা দিয়ে আমরা এরকম খুব কার্যকরী অঙ্ক, মানে এই ধরনের অঙ্ক আমরা করতে পারি। খুবই কার্যকরী এই সূত্রটা এই ধরনের অঙ্ক করার জন্য। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার আগে যদি আমরা দুইটা বস্তুর বেগ জানতে পারি, তাহলে সংঘর্ষের পরে তাদের বেগ কত হবে সেটা আমরা বুঝতে পারবো। এবং এটা একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে যে সমস্ত সংঘর্ষে গতিশক্তির পরিবর্তন হয় না, বা যে সমস্ত সংঘর্ষে শক্তির অপচয় হয় না, এই ধরনের সংঘর্ষের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, এই স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যে সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো আমরা এই দুইটা সূত্রকে ব্যবহার করে। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা এই সমীকরণ ব্যবহার করে কি ধরনের সমস্যা হতে পারে তোমরা নিজেরা সমস্যা বানায় চিন্তা করবা, এবং বাস্তব ক্ষেত্রে ব্যাপারটা তাই ঘটে কিনা সেটা তোমরা খেয়াল করবা। যেমন তোমরা একটা ফুটবলের সাথে একটা টেনিস বলের কথা চিন্তা করতে পারো। আমি একটা মজার এক্সপেরিমেন্টের কথা বলি। একটা এরকম হয়, তুমি যদি একটা এরকম একটা টেনিস বলকে একটা এরকম একটা ফুটবল, আমি ছবিটা সুন্দর করেই আঁকি। এটা একটা টেনিস বল আর একটা ফুটবল, খুব কাছাকাছি না, খুব কাছাকাছি এরকম ভাবে এদেরকে একসাথে করে, এরকম ভাবে টেনিস বল আর ফুটবলটাকে একসাথে করে যদি তুমি মাটিতে ফেলো, তাহলে তুমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবা। এটা একটা মজার ব্যাপার। একটু খোলা মাঠেই পরীক্ষাটা করতে হয়, রাস্তার উপরে। তো তুমি যদি এটাকে মাটিতে ফেলো, তুমি দেখবা যে টেনিস বলটা মাটিতে পড়ার পর ফুটবলের সাথে সংঘর্ষ হলে টেনিস বলটা যথেষ্ট পরিমাণ দ্রুত বেগে উপরের দিকে উঠে যাবে, ফুটবলটা অলমোস্ট মাটিতেই থাকবে। এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটার বাস্তবে কিরকম ঘটতে পারে সেটা আমরা এই যে আমরা যেই ইয়েটা পড়লাম, যে V1 এবং V2, অর্থাৎ আমাদের এখানে যে কাজটা করতে হবে, যখন এরা নিচে পড়তে থাকে আর কি, তো তখন মাটিতে যখন সংঘর্ষ হয়, প্রথম যেটা হয়, ফুটবলটা মাটিতে সংঘর্ষের পর সাথে সাথে যে বেগে ফুটবলটা মাটিতে পড়তেছিল সেই বেগে ফুটবলটা উপরের দিকে গতিশীল হয়। কিন্তু তখন টেনিস বলটা নিচের দিকে গতিশীল থাকে।
তাহলে ফুটবলটার বেগ থাকে উপরের দিকে, টেনিস বলটার বেগ থাকে নিচের দিকে। তাহলে এই দুইটা বেগের মধ্যে যখন সংঘর্ষ হয় তখনই এই টেনিস বলটা প্রচন্ড বেগে বিপরীত দিকে গতিশীল হয়। এইটারই কিন্তু কাছাকাছি একটা সম্পর্ক, কাছাকাছি একটা অঙ্ক কিন্তু আমরা এখন করলাম, যে এটাকে যদি তুমি ধরো ফুটবল, এটাকে যদি ধরো তুমি টেনিস বল, তাহলে টেনিস বলটা নিচের দিকে পড়তেছে, ফুটবলটা উপরের দিকে পড়ছে। টেনিস বলটা 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, ফুটবলটা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এবং এই যে দেখো যে টেনিস বলটার গতিবেগ প্রায় 3 গুণ বেড়ে গেল, 38 মিটার পার সেকেন্ড হয়ে গেল, আর ফুটবলটার গতিবেগ কমে গেল। তো এটাই কিন্তু মোটামুটি একটা ওই যে সমস্যাটার কথা বললাম যেটা হবে। তো তোমরা সত্যিকার অর্থে একটা ফুটবল এবং টেনিস বলের ভর কত হতে পারে এই জিনিসটা যদি তোমরা বের করতে পারো, তাহলে সত্যিকার একটা এক্সপেরিমেন্টে তোমরা একেবারে খুঁজে বের করতে পারবা যে টেনিস বলটা সর্বোচ্চ। যেমন তোমরা যেহেতু মহাকর্ষ মানে অভিকর্ষ গতি এটা অলরেডি তোমরা শিখছো, যে অভিকর্ষ গতির কারণে একটা বস্তুর বেগ কত হলে সেটা সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত যায়। তাহলে মোটামুটি ভাবে ক্যালকুলেশন করে তুমি টেনিস বলের ভর এবং ফুটবলের ভর যদি তোমাদের জানা থাকে এবং একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পড়লে, যেমন তুমি 5 ফুট উচ্চতা থেকে এদেরকে ফেলো, তাহলে 5 ফুট উচ্চতা থেকে যখন তুমি ফেলবে তখন ফুটবলটা ঠিক 5 ফুট উচ্চতা থেকে মাটিতে পড়লে ফুটবলের বেগটা কত হবে এটা যদি তুমি বের করতে পারো, তাহলে সংঘর্ষের পর ঠিক পর মুহূর্তে ফুটবলটা ওই বেগেই উপরের দিকে গতিশীল থাকবে। আর টেনিস বলটা এখানে ফুটবলের ব্যাস যদি তুমি হিসাব করতে পারো, এই ফুটবলের ব্যাস, তাহলে এই 5 ফুট উচ্চতা থেকে ফুটবলের ব্যাস বাদ দিলে পরে যেই দূরত্বটা থাকবে টেনিস বলটা সেই দূরত্বে নিচের দিকে কত বেগ প্রাপ্ত হবে সেই বেগটা হিসাব করে বের করা যায়। তাহলে এই বেগ এবং ফুটবলের বেগ দুটোকে ওই গাণিতিক সম্পর্কে বসিয়ে তুমি একেবারে মোটামুটি কারেক্ট ভাবে এই টেনিস বলের বেগটাকে বের করতে পারবা। এবং ওই টেনিস বলের বেগটাকে ওই যে আমাদের উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত যায় এটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে টেনিস বলটা সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত যাবে সেটা তোমরা হিসাব করতে পারো। তো এটা কিন্তু তোমরা নিজেরা ভাবতে পারো যে এরকম ভাবে একটা এক্সপেরিমেন্ট সাজিয়ে আমরা করব, এটা তোমাদের একটা ভালো এক্সপেরিমেন্ট হবে। যদি তোমরা এটা কেউ করতে পারো আমাকে তোমরা এটার ফলাফলটা জানাবা যে হ্যাঁ তোমরা এক্সপেরিমেন্টটা করছো এবং এটা তোমাদের প্রকৃত ফলাফলের সাথে, তোমাদের প্রাপ্ত ফলাফলের সাথে তোমাদের সূত্রপ্রাপ্ত যে ফলাফল সেই ফলাফলটা কতটুকু ম্যাচ করলো এটা তোমরা নিজেরা একটা প্রজেক্ট হিসাবে করার চেষ্টা করতে পারো। তোমরা যদি করো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস হবে। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।